এডুকেশন অনলাইনের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি তনয়া এবং সকালেই সবাইকে জানাই শুভ সকাল। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটা ছোট্ট খুনসুটি মনে পড়ে গেল। অর্থাৎ আমরা যেমন ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মজা করতাম এবং সেই সময় বলতাম ইতিহাসে মাথা নেই, ভূগোলেতে গোল এবং অঙ্কেতে হয়েছি পাগল, এরকম একটা বিষয় ছিল। যদিও আমার হয়তো ভুল হতে পারে, কারণ অনেকটা দিন এসবের থেকে বাইরে, কিন্তু যারা এখনো পর্যন্ত আমাদের টিভি স্ক্রিনের সামনে রয়েছে তাদের জন্য একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আজ মূলত আমরা কি বিষয়ে আলোচনা করছি। এবং যেমনটা বললাম, অর্থাৎ মধ্যবর্তী স্থান ভূগোল, এবং সেই ভূগোলের গোটা বিষয়টার প্রতি অন্ততপক্ষে আমার ভীষণ একটা কিউরিয়াসিটি আগাগোড়াই ছিল। বেশ ভালো লাগতো সমস্ত বিষয়টা জানতে, পড়তে, এবং অনেক কিছু নতুন নতুন তথ্য উঠে আসতো। অ্যাস্ট্রোনটরা তারা কি করছেন এবং কিভাবে প্রাকৃতিক এই সকল যে বিষয়গুলো, অর্থাৎ একের পর এক ঘটনা এবং ঘটনা প্রবাহ কিভাবে হতো, এই সমস্ত বিষয় জানার একটা আগ্রহ প্রত্যেকের মধ্যে আমারও মনে হয় রয়েছে। এবং ইতিমধ্যে যারা টিভি পর্দার সামনে বসে গিয়েছো তারা বুঝতেই পারছো আজ আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভূগোল, এবং মূলত ভূগোলের কোন পাঠ্যক্রমটা আমরা আজ পড়ব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে হিমবাহের কাজ এবং বায়ুর কাজ, দশম শ্রেণীর। আর এর জন্য আমি নিশ্চয়ই পড়াবো না, যিনি আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ তোমাদেরকে আরো ভালোভাবে যিনি বুঝিয়ে দেবেন, বিশিষ্ট শিক্ষিকা এই মুহূর্তে পিয়ালি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। এবং সরাসরি তাহলে সময় নষ্ট না করে একেবারে ম্যাডামের কাছে চলে যাব। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করছি, এর আগেও আপনি বলেছিলেন যে সেটা নিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথা হয়েছে বা যারা দর্শকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। আজ মূলত তাহলে আমরা শুরু করছি কোন জায়গা থেকে? হ্যাঁ, তো আমি এই দশম শ্রেণীর হিমবাহের কাজ এবং বায়ুর কাজ মানে বহির্জাত প্রক্রিয়াগুলো সম্পর্কে আগের দুটো ক্লাসে আলোচনা করেছি। তো আজকে এই আলোচনাটার একদম শেষ পর্বে এসে আমরা পৌঁছে গেছি। সেখানে আমি আগের দিন তোমাদের আলোচনাটা শেষ করেছিলাম যে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দিয়ে। তো আজকে আমি মূলত শুরু করব যে হিমবাহের সঞ্চয় এবং তার সাথে সাথে বায়ুর ক্ষয় এবং বায়ুর সঞ্চয়, এগুলো নিয়ে আজকে আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার প্রথমে বলে রাখছি যে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য পরীক্ষা একেবারে এগিয়ে এসেছে। তো তোমরা যেটা করবে, এই বহির্জাত প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু খুব খুঁটিয়ে প্রশ্নগুলো পড়বে। এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন্স আসে এবং তার সাথে সাথে 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, সব ধরনের প্রশ্নই কিন্তু আসবে। তো সেক্ষেত্রে তোমরা চ্যাপ্টারটা খুব খুঁটিয়ে পড়বে এবং তার সাথে খুব ভালো করে বুঝে নেবে। তো চ্যাপ্টারটা যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো সেই জন্যই আজকের এই উদ্যোগ, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। তো যদি বুঝতে বুঝতে তোমাদের কারুর কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা সরাসরি ফোন করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আমি এবার তাহলে চ্যাপ্টারে চলে আসছি, যেটা হলো যে হিমবাহের সঞ্চয়। তো দেখো, ফার্স্টে হিমবাহ পড়ানোর আগে আমি তোমাদেরকে নদী পড়িয়েছিলাম। তো নদী, হিমবাহ এগুলো হলো ভূপৃষ্ঠের ওপরিভাগে সৃষ্ট বিভিন্ন বহির্জাত শক্তি, যেগুলো ক্রমাগত আমাদের ভূপৃষ্ঠে নানা ধরনের পরিবর্তন ঘটিয়ে যাচ্ছে। আমরা পৃথিবী পৃষ্ঠের ওপরে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো দেখতে পাই, এই ভূমিরূপগুলো প্রধানত সৃষ্টি হয়েছে কিভাবে? এই নদী, হিমবাহ, বায়ু এদের বিভিন্ন ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজের ফলে। তো হিমবাহ হলো কি? হিমবাহ হলো যে পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতা সাধারণত মাইনাসে থাকে সেখানে, এবং সূর্যরশ্মি সারা বছর তির্যকভাবে পড়ে, সেখানে জল বরফে পরিণত হয়ে যায়। এবং এই বরফের স্তূপ বা বিশাল আকৃতির বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে পর্বতের পাদদেশীয় অঞ্চল হয়ে সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে, তখন একে আমরা হিমবাহ বলে থাকি। তো এবার এই হিমবাহ কিন্তু কি করে থাকে? হিমবাহের ক্ষেত্রে এই যে সামনে আমরা ছবিটা দেখছি, এটা আমি আগের দিন পড়িয়েছিলাম, তাও আরেকবার একটু বলে দিচ্ছি। এই যে দেখো পার্বত্য অঞ্চলটা, এর একটা নির্দিষ্ট অঞ্চলে কিন্তু চিরতুষার ক্ষেত্র রয়েছে, মানে যেখানে বরফ জমে আছে। এইবার এই বরফই এক সময় কি হচ্ছে, আস্তে আস্তে করে পর্বতের এই উঁচু শিখর থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানে এটা নিচের দিকে নামতে শুরু করে। তো নিচের দিকে যখন নামতে শুরু করে, তখন এই হিমবাহ নিজের প্রবাহ পথে থাকা নুড়ি মানে এই
পর্বত গাত্রকে ক্ষয় করতে শুরু করে এবং এই ক্ষয় করা পদার্থগুলো, এবার ক্ষয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আগের ক্লাসে বলেছি। এবার এই ক্ষয় করা পদার্থগুলোকেই হিমবাহ কি করতে থাকে, এবার হিমবাহ সঞ্চয় করতে শুরু করে এবং হিমবাহ যে সঞ্চয় করছে এই সঞ্চয়ের ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। তো হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা ক্লাস 10-এ একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি। আমি একটু তোমাদেরকে কোয়েশ্চেনগুলো লিখেই আনসারগুলো বলবো, তো তোমরা একটু কোয়েশ্চেনগুলো সবাই নোট করে নিতে পারো। ফার্স্ট আমি যে কোয়েশ্চেনটা পড়াচ্ছি সেটা হলো হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের চিত্রসহ বিবরণ দাও। আচ্ছা, এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে। তো চিত্রসহ বলতেও পারে, চিত্রসহ নাও বলতে পারে, বা যে কোনো 3টে ভূমিরূপ বা 5টা ভূমিরূপ উল্লেখ করে দিতে পারে, কিন্তু তোমাদেরকে সবকটাই পড়ে রাখতে হবে। তো চলো এবার আমি আলোচনাতে ফিরে আসছি। তো হিমবাহের এই যে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, হিমবাহ তার প্রবাহ পথের বিভিন্ন স্থানে কিন্তু এই পদার্থগুলো সঞ্চিত করে নানা ধরনের ভূমিরূপ তৈরি করে। তার মধ্যে থেকে সবার প্রথমে আমি যেটা বলবো যে এই যে হিমবাহ যখন প্রবাহিত হয় তখন একটা হতে পারে উচ্চ পার্বত্য অঞ্চলে, মানে এই পর্বতের গায়ে হিমবাহ কি করতে পারে, নানান ধরনের তার ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করতে পারে। তো এই যে হিমবাহ যখন তার ক্ষয় করা পদার্থগুলোকে পর্বত গাত্রে সঞ্চয় করে, তার ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার মধ্যে সবার প্রথম উল্লেখযোগ্য যে ভূমিরূপটা সম্পর্কে পড়ব সেটা হলো গ্রাবরেখা। কি বললাম? গ্রাবরেখা। তো এই গ্রাবরেখা কাকে বলে? হিমবাহ তার পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথে থাকা নুড়ি, কাঁকড়, বালি, কাদা ইত্যাদিকে যখন প্রবাহের বিভিন্ন স্থানে সঞ্চয় করে তখন তাকে আমরা গ্রাবরেখা বলে থাকি। এই গ্রাবরেখা বিভিন্ন ধরনের হয়ে থাকে যখন হিমবাহ প্রবাহের দুপাশে, এখানে দেখো দুপাশে কিছু সঞ্চয় দেখানো হয়েছে। তো এই দুপাশে যে সঞ্চয়টা আমরা দেখতে পাচ্ছি এই দুপাশের সঞ্চয়টাকে বলা হয়ে থাকে পার্শ্ব গ্রাবরেখা। অর্থাৎ হিমবাহ প্রবাহ পথে তার প্রবাহের দুপাশে যদি হিমবাহ ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে সেক্ষেত্রে তাকে আমরা বলে থাকি কি পার্শ্ব গ্রাবরেখা। আবার হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার প্রবাহ পথের সামনেও অনেক সময় কি করতে পারে, ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করতে পারে, সেটাকে আমরা বলে থাকি প্রান্ত গ্রাবরেখা। যখন হিমবাহ প্রবাহ পথের মাঝে ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে তখন তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। এবং এখানে একটা জিনিস তোমরা দেখো, এটা একটা প্রধান হিমবাহের প্রবাহ। এই প্রধান হিমবাহ প্রবাহের সাথে কিছু উপহিমবাহ থাকে যেগুলো এসে প্রধান হিমবাহ প্রবাহের সাথে এসে মিলিত হয়। যেরকম আমরা নদীর ক্ষেত্রে পড়েছিলাম যে একটা প্রধান নদী যখন প্রবাহিত হয় নদীর প্রবাহের সাথে সাথে তার সাথে কিছু উপনদী, শাখা নদী এসে প্রধান নদীর সাথে মিলিত হয়। সেরকমই হিমবাহ যখন প্রবাহিত হতে থাকে তখন হিমবাহ প্রবাহের সাথে তার কিছু উপহিমবাহ বা তার ওই প্রধান হিমবাহের সঙ্গে এসে মিলিত হয়। তো এই যখন একটা প্রধান হিমবাহের সঙ্গে একটা উপহিমবাহ এসে মিলিত হয়ে দুটো হিমবাহ প্রবাহের মিলনস্থলে যে সঞ্চয়টা ঘটে সেই সঞ্চয়টাকে বলা হয়ে থাকে কি মধ্য গ্রাবরেখা। দুটো হিমবাহ প্রবাহের মাঝে যে সঞ্চয়টা হচ্ছে সেটা হলো কি মধ্য গ্রাবরেখা। আবার অনেক সময় হিমবাহ প্রবাহিত হওয়ার সময় হিমবাহের তলদেশে ক্ষয় করা পদার্থ অর্থাৎ ক্ষয় করা নুড়ি, কাঁকড়, বালি, কাদা এগুলো হিমবাহের তলদেশে সঞ্চিত হতে পারে, সেটাকে আমরা তলদেশ গ্রাবরেখা বলে থাকি। আবার অনেক সময় হিমবাহ প্রবাহের সময় এই ক্ষয় করা পদার্থগুলো যখন সঞ্চয় করে সব সময় যে নিয়মিতভাবেই সঞ্চয় করছে সেটা নয়, অনেক সময় ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়ানো ছেটানোভাবে কিছুটা কিন্তু সঞ্চয় করতে পারে, তখন তাকে আমরা ইতস্তত বা বিক্ষিপ্ত গ্রাবরেখা বলে থাকি। এর পরবর্তী
এই গ্রাবরেখায় যদি দেখা যায় বলয় আকারে দেখা যায়, তখন সেটাকে আমরা বলয়ধর্মী গ্রাবরেখা বলে থাকি। বলয় মানে কি, অনেকটা গোল রিং এর মতো করে যদি সঞ্চয় হয়, তখন সেটাকে আমরা বলয় আকৃতির গ্রাবরেখা বলে থাকি। এর পরবর্তী যে গ্রাবরেখাটা বলবো সেটা হলো কি রোজেন গ্রাবরেখা। অর্থাৎ কি, যখন হিমবাহ তার ক্ষয় করা পদার্থগুলোকে বিভিন্ন স্তরে স্তরে সঞ্চিত করে, একটা স্তরের ওপর আরেকটা, তার উপর আরেকটা, তখন সেটাকে আমরা কি বলে থাকি, রোজেন গ্রাবরেখা বলে থাকি। এর পরবর্তী যে গ্রাবরেখাটার কথা বলবো সেটা হলো কি স্তর গ্রাবরেখা। সমুদ্রের নিচে যখন হিমবাহ ক্ষয় করা পদার্থগুলো সঞ্চিত হয় বিভিন্ন স্তরে স্তরে, তখন সেটাকে আমরা স্তর গ্রাবরেখা বলে থাকি। তো প্রশ্ন যেটা আসে গ্রাবরেখা সম্পর্কে, পরীক্ষাতে কিন্তু খুবই কোশ্চেন আসে যে গ্রাবরেখা কাকে বলে, গ্রাবরেখার শ্রেণী বিভাগ করো। এটা কিন্তু আলাদা করে 2 মার্কস বা 3 মার্কসের জন্য খুব ভালো করে পড়তে হবে। তো তাহলে গ্রাবরেখাটা আমরা একটা পড়লাম, যেটা হলো কি পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা উল্লেখযোগ্য ভূমিরূপ। এর পরবর্তী আমরা পার্বত্য অঞ্চলে আরেক ধরনের হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট আরেক ধরনের ভূমিরূপ দেখা যায়, যেটাকে বলা হয়ে থাকে কি, যেটাকে বলা হয়ে থাকে কেম। এটাও পার্বত্য অঞ্চলেই সৃষ্টি হয়। কিভাবে হয়, পার্বত্য অঞ্চলে হিমবাহ তার ক্ষয় করে আনা পদার্থগুলোকে, অর্থাৎ নুড়ি, কাকর, বালি, কাদা, এগুলো যখন পার্বত্য অঞ্চলে সঞ্চয় করে এবং সঞ্চয় করে যখন ত্রিকোণ আকৃতির বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, কেম বলে থাকি। তাহলে গ্রাবরেখা এবং কেম, এই দুটো পয়েন্ট যে দুটো বললাম, এই দুটো হলো পার্বত্য অঞ্চলে, মানে হিমবাহ যখন পর্বতের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই সময় হিমবাহ কি করেছে, সঞ্চয় করেছে, করে এই দুটো ভূমিরূপ তৈরি করে থাকে। এর পরবর্তী যে ভূমিরূপগুলো সম্পর্কে বলবো সেটা হলো হিমবাহ পার্বত্য অঞ্চল থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বত থেকে সমভূমি অঞ্চলের ওপর দিয়ে এবার প্রবাহিত হতে শুরু করে। এবার যখন সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হবে, তখন হিমবাহ কি করবে, পর্বতের পাদদেশীয় অঞ্চলে নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি করবে, তার এই ক্ষয় করে নিয়ে আসা পদার্থগুলো সঞ্চয়ের মাধ্যমে। তো এখানে স্ক্রিনে প্রথমত যে ছবিটা দেখা যাচ্ছে, এই বিস্তীর্ণ যে অঞ্চলটা, তার মধ্যে থেকে দেখো এখানে একটা লেখা আছে যে আউটওয়াশ সমভূমি। আউটওয়াশ সমভূমি কাকে বলে, হিমবাহ যখন পার্বত্য অঞ্চলে থাকে তখন হিমবাহ কি থাকে, বরফ থাকে। এবার পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ যখন পর্বত থেকে নিচের দিকে নেমে আসলো, মানে পাদদেশীয় অঞ্চলে এসে প্রবাহিত হতে থাকে, তখন সেই বরফটা আস্তে আস্তে করে গলতে শুরু করে এবং হিমবাহ তখন পার্বত্য অঞ্চল থেকে ক্ষয় করে নিয়ে আসা নুড়ি, কাকর, বালি, কাদা, এগুলোকে কি করে, পাদদেশীয় অঞ্চলে ক্রমাগত সঞ্চয় করতে থাকে এবং এইভাবে সঞ্চয় করে যে বিস্তীর্ণ একটা সমভূমি গঠন করে, সেটাকে আমরা কি বলে থাকি, আউটওয়াশ সমভূমি বলে থাকি। এবং এই আউটওয়াশ সমভূমি যেটা বললাম, এই আউটওয়াশ সমভূমির মধ্যে কিন্তু নানান ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই। তো আউটওয়াশ সমভূমির মধ্যে দিয়ে অনেক সময় কি হতে পারে, এখান থেকে দেখো একটা নদী দেখানো হয়েছে, এখান থেকে একটা নদী দেখানো হয়েছে। অনেক সময় আউটওয়াশ সমভূমির ওপর থেকে একটা নদী প্রবাহিত হতে পারে, সেই নদীটা হয়তো আউটওয়াশ সমভূমিকে দুটো অংশে বিভক্ত করে দিয়েছে। এখানে এই যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটা কি করেছে, এই আউটওয়াশ সমভূমিকে দুটো অংশে বিভক্ত করে দিয়েছে। তো এই আউটওয়াশ সমভূমি যদি নদীকে দুটো অংশে বিভক্ত করে দেয়, সেক্ষেত্রে এইটাকে বলা হয় ভ্যালি ট্রেন। ভ্যালি ট্রেন যেটা কি করলো, এই আউটওয়াশ সমভূমিকে দুটো অংশে বিভক্ত করে দিল। এর পরবর্তী আমরা এই আউটওয়াশ সমভূমির মধ্যে আরো বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কি ড্রামলিন। এর আগে যেরকম ধরো আমি গ্রাবরেখাটা সম্পর্কে তোমাদেরকে বললাম খুব ইম্পর্টেন্ট, সেরকম ড্রামলিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রামলিনটাও তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো ড্রামলিন হলো কি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা উল্লেখযোগ্য ভূমিরূপ হলো ড্রামলিন। এই ড্রামলিনটা কি হয়,
প্রথমত হিমবাহ ক্ষয় করে নিয়ে আসা পদার্থগুলোর মধ্যে থেকে বালি এবং কাদা এগুলো কি হতে থাকে, সঞ্চিত হতে থাকে আউটওয়াশ সমভূমির ওপরে। এবার বালি আর কাদা ক্রমাগত সঞ্চিত হয়ে দেখো এখানে দেখা যাচ্ছে এরকম উল্টানো চামচের মতো একটা ভূমিরূপ গঠন করেছে। এই যে উল্টানো চামচের মতো যে অবক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এটাকেই কি বলা হয়, ড্রামলিন। এবার এই ড্রামলিনের ওপরে অনেক সময় কি দেখা যায়, ড্রামলিনের ওপরে অনেক সময় ছোট ছোট নুড়ি, হিমবাহ ক্ষয় করে নিয়ে আসা ছোট ছোট নুড়িগুলো এই ড্রামলিনের ওপরে কি হতে থাকে, সারিবদ্ধভাবে অবস্থান করে। যখন এই ড্রামলিনের ওপরে নুড়িগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে তখন এটাকে দেখতে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয়, ঠিক আছে, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে বাস্কেট অফ এগ বলা হয়ে থাকে। ড্রামলিনের ছবিটা দেখো এখানে আরো স্পষ্ট করে দেখা যাচ্ছে। প্রথমত আমি বলেছিলাম বালি আর কাদার সঞ্চয় হয়েছে এবং তার পরবর্তীকালে বিভিন্ন আকৃতির নুড়ি এই ড্রামলিনটার ওপরে কিন্তু কি হয়ে গেছে, সঞ্চিত হয়ে গেছে, ঠিক আছে, এবং যেটাকে দূর থেকে দেখতে কিন্তু ঝুড়ি ভর্তি ডিমের মতো কিন্তু মনে হচ্ছে। তো এটা হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে মানে সমভূমি অঞ্চলে, আউটওয়াশ সমভূমি অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা খুব উল্লেখযোগ্য ভূমিরূপ হলো কি, ড্রামলিন। এবার এই ড্রামলিন কখনোই এককভাবে দেখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো ড্রামলিন একসাথে লক্ষ্য করা যায়, অনেকগুলো ড্রামলিন একত্রিত অবস্থায় অবস্থান করে। এর পরবর্তী ভূমিরূপটাতে এবার চলে যাচ্ছি। এর পরবর্তী ভূমিরূপটাতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কি, এসকার। এসকার কাকে বলে, যখন মানে হিমবাহ ক্ষয় করা পদার্থগুলো সঞ্চিত হয় তখন কি হয়, নদী যেমন কি করতে পারে, নদী ক্ষয় করা পদার্থগুলোকে নিয়মিতভাবে মানে একটা সিকোয়েন্স ওয়াইজ নদী সঞ্চয় করে। যেমন ধরো আগে ক্ষুদ্র কণা, মানে আগে সব থেকে বড় কণাগুলো, তারপরে মাঝারি, তারপরে ক্ষুদ্র, এইভাবে পরপর সঞ্চয় করতে পারে। হিমবাহ কিন্তু ওইভাবে পারে না, নদীর মতো করে হিমবাহ পারে না। তো সেক্ষেত্রে হিমবাহ একসাথে সঞ্চয় করে ফেলে। তো হিমবাহের এই সঞ্চয়ের ফলে অনেক সময় দেখা যায় যে শৈলশিরার মতো, শৈলশিরা আকৃতির যে স্বল্প উচ্চ ঢিবির মতো যে ভূমিভাগ গঠিত হয় সেটাকে কি বলা হয়ে থাকে, এসকার বলা হয়ে থাকে। তাহলে এসকার হলো এক ধরনের শৈলশিরার মতো দেখতে ভূমিরূপ। আচ্ছা, এর পরবর্তী দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে অসংখ্য ছোট ছোট গর্ত। দেখো এখানে অসংখ্য ছোট ছোট গর্ত দেখানো হয়েছে ছবিটার মধ্যে। এই যে ছোট ছোট গর্তগুলো দেখানো হয়েছে এগুলোকে বলা হয়ে থাকে কি, কেটল বলা হয়ে থাকে। কেটল কি, যখন হিমবাহ এই যে আউটওয়াশ সমভূমির মধ্যে হিমবাহের বড় বড় চাই, অনেক সময় কি হয়, গোলাকৃতির বড় বড় চাই আউটওয়াশ সমভূমির ওপরে অবস্থান করে। এই চাইগুলো দীর্ঘদিন ধরে আউটওয়াশ সমভূমির ওপর অবস্থান করতে করতে আউটওয়াশ সমভূমিতে কি হয়, চাপ পড়ে এরকম গোলাকৃতির কিছু গর্ত তৈরি হয়, ঠিক আছে। এই যে গোলাকৃতির গর্তগুলো, এগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না। যখন বরফ গলতে শুরু করে সেই সময়তেই কিন্তু এই গর্তগুলো আমাদের চোখে আসে এবং বরফ গলে গিয়ে অনেক সময় কি হয়, এই গর্তের মধ্যে জল জমে যায়। তো বরফ গলে গিয়ে এই গর্তের মধ্যে যখন জল জমে যায় তখন সেটাকে আমরা বলে থাকি কি, কেটল হ্রদ। তাহলে কেটল হলো কি, এই গর্তগুলোকে আমরা বললাম কেটল, আর কেটলের মধ্যে যখন জল জমে থাকছে তখন সেটাকে আমরা কি বলছি, কেটল হ্রদ বলছি। আচ্ছা, এর পরবর্তী হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আরেক ধরনের ভূমিরূপের কথা পড়ব, যেটাকে বলা হয়ে থাকে নব। যেটাকে বলা হয়ে থাকে নব। নব কি, নব অনেকটা এসকারেরই মতো, কিন্তু এসকারটা আমরা কি পড়েছিলাম, এসকারটা পড়েছিলাম আমরা এক ধরনের শৈলশিরা। কিন্তু নব হলো কি, হিমবাহ তার ক্ষয় করা নুড়ি, কাকড়, বালি এগুলো যখন আউটওয়াশ সমভূমিতে সঞ্চয় করে এবং সেই সঞ্চয়টার ফলে যখন অনুচ্চ ঢিবির মতো বা টিলার মতো আকৃতি ধারণ করে তখন সেটাকে আমরা বলে থাকি কি, নব।
এটা আউটওয়াশ সমভূমিতেই কিন্তু দেখা যায়, ঠিক আছে। এর পরবর্তী আরেকটা ভূমিরূপ পড়ব, যেটা হলো আগামুখ বা ইরিটি। আগামুখ বা ইরিটি কি? যেরকম ধরো হিমবাহ কি করেছে, পার্বত্য অঞ্চল থেকে পর্বতকে ক্ষয় করে, নুড়ি কাকর বালি সেগুলো পার্বত্য অঞ্চল থেকে ক্ষয় করে মানে পর্বতের পাদদেশীয় অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এবার যে অঞ্চলটাতে এনে হিমবাহ ওই ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে, সেই অঞ্চলে যে শিলাগুলো রয়েছে সেই শিলার আকৃতি বা প্রকৃতির সাথে কিন্তু হিমবাহ ক্ষয় করে নিয়ে আসা পদার্থগুলোর কোনো মিল থাকে না, ঠিক আছে। এই মানে এখানে কোনো সাদৃশ্যই দেখা যায় না, পুরোটাই বৈসাদৃশ্য রয়েছে দুটো শিলার মধ্যে। তো সেক্ষেত্রে তখন যখন হিমবাহ এই ক্ষয় করে নিয়ে আসা পদার্থগুলোকে মানে সঞ্চয় করেছে, যেটা স্থানীয় শিলার সঙ্গে কোনো তার মিল নেই, তখন সেটাকে কি বলা হয়ে থাকে? আগামুখ বা ইরিটি বলা হয়ে থাকে। তো এগুলো হলো সবই, যেগুলো এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, এই ভূমিরূপগুলো সবই হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এর পরবর্তী তাহলে এই টপিকটা, মানে যে কোশ্চেনটা আমি পড়াচ্ছিলাম এই টপিকটা আমি শেষ করলাম। এবার আমি নতুন একটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এর পরবর্তী আমি যে প্রশ্নটাতে যাচ্ছি সেটা হলো নদী ও হিমবাহের কাজের তুলনা। এটা একটা 3 মার্কসের কোশ্চেন হতে পারে। নদীর কাজ আর হিমবাহের কাজের মধ্যে তুলনা বা পার্থক্য দিতে পারে। তো নদীর কাজ আর হিমবাহের কাজের মধ্যে পার্থক্য কি? সবার প্রথমে নদীর কাজ আর হিমবাহের কাজের মধ্যে যখন পার্থক্য লিখতে হবে, তখন আমাদেরকে জানতে হবে যে নদী কাকে বলে আর হিমবাহ কাকে বলে। নদী আর হিমবাহের মধ্যে পার্থক্যটা কি? তো নদী হলো কি, যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট হিমবাহ গলা জল বা বরফ গলা জলে সৃষ্ট কোনো জলধারা পার্বত্য অঞ্চল থেকে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে সমভূমি অঞ্চলের দিকে নেমে আসে এবং পরবর্তীকালে কোনো হ্রদ বা জলাশয় বা কোনো সাগর বা মহাসাগরে গিয়ে মিলিত হয়, তখন সেই ভূমিভাগটাকে আমরা কি বলে থাকি? তখন সেই জলধারাটাকে আমরা কি বলে থাকি? নদী বলে থাকি। আর হিমবাহ কাকে বলে? হিমবাহ হলো যখন উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে উষ্ণতা প্রায় মাইনাসে থাকে, সেখানে জল আর থাকতে পারে না, সেখানে জলটা কি হয়ে যায়? বরফে পরিণত হয়। এবং এই মানে বিশাল আকৃতির বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে সমতল অঞ্চলের দিকে নেমে আসে এবং বিস্তীর্ণ মহাদেশ জুড়ে প্রবাহিত হতে থাকে, তখন ধীরে ধীরে প্রবাহিত হয়, তখন একে আমরা কি বলে থাকি? হিমবাহের প্রবাহ বলে থাকি। তাহলে নদীর প্রবাহ হলো জলধারার প্রবাহ আর হিমবাহের প্রবাহ হলো বরফের প্রবাহ। এর পরবর্তী যেটা বলবো এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে নদীর আমরা কি দেখতে পাই? নদী কিন্তু কি করে? ক্ষয় করা পদার্থগুলোকে মানে নিয়মিতভাবে মানে যে পদার্থগুলোর আকৃতি অনুসারে সেগুলোকে কি করতে পারে? সঞ্চয় করতে পারে। কিন্তু হিমবাহ কিন্তু পদার্থের আকৃতি অনুসারে সঞ্চয় করতে পারে না। এর পরবর্তী দেখো, একটা নদী যখন প্রবাহিত হয়, সাপোজ এই একটা নদী প্রবাহিত হচ্ছে, এই নদীটা প্রবাহ পথের মাঝে যদি কোনো কঠিন শিলা পায়, যে শিলাটাকে ক্ষয় করার মতো ক্ষমতা নদীর নেই, তখন নদী কি করবে বলো তো? নদী কিন্তু তখন আর এই অংশটা দিয়ে প্রবাহিত হবে না। যেই ও বুঝে যাবে যে এই অংশটা দিয়ে মানে ওর প্রবাহ সম্ভব নয়, এই শিলাটাকে ও কাটতে পারবে না, তখন নদী কি করে? এঁকে বেঁকে প্রবাহিত হয়। এইভাবে শিলাটা থেকে গেল, নদী তার পার্শ্ববর্তী অঞ্চলকে ক্ষয় করে বেরিয়ে গেল। তো এই জন্য নদীর প্রবাহে আমরা কি দেখেছিলাম? এরমভাবে মিয়েন্ডার বা নদীবাঁক তৈরি হয়েছিল। কিন্তু হিমবাহের ক্ষেত্রে হিমবাহের ধর্মটা কিন্তু আবার একটু আলাদা। হিমবাহের ধর্মের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, হিমবাহ এই যে প্রবাহিত হচ্ছে, ও যদি প্রবাহ পথের মাঝে এরকম একটা কঠিন শিলাও পায়,
হিমবাহ ধীরে ধীরে প্রবাহিত হয়। ও ধীরে 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 কিন্তু এই কঠিন শিলাটাকে ক্ষয় করবে, করে এইখান থেকেই প্রবাহিত হবে। ও কিন্তু ওর দিকের কোনো পরিবর্তন করবে না। নদী যেমন কি করে প্রবাহের সময় ওর দিকের পরিবর্তন করে, কিন্তু হিমবাহ কিন্তু দিকের পরিবর্তন করে না। হিমবাহ ধীরে ধীরে ওই কঠিন শিলাটাকে ক্ষয় করে তার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। এর পরবর্তী যে পয়েন্টটা পড়ব সেটা হলো যে হিমবাহের প্রবাহের এই নদীর প্রবাহের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে আমরা কি দেখেছিলাম, যে নদী আই অথবা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। নদী কি করে, আই বা ভি আকৃতির নদী উপত্যকা সৃষ্টি করে কোথায়, পার্বত্য প্রবাহে। কে, নদী। কিন্তু হিমবাহ কিন্তু কি করে, হিমবাহ ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি করে। ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি করে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু খুব আসে। আমি আগের দিন এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে নদী উপত্যকা আই বা ভি আর হিমবাহ উপত্যকা ইউ আকৃতির কেন হয়। তার কারণ হচ্ছে হিমবাহ কি করে, বিস্তীর্ণ অঞ্চলটাকে ধীরে 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 ক্ষয় করে প্রবাহিত হয়। নদী যেরকম দ্রুত গতিতে প্রবাহিত হয় জলটা, হিমবাহ কিন্তু অত দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে না। তো যেহেতু হিমবাহ দ্রুত গতিতে প্রবাহিত হয় না, ধীরে ধীরে প্রবাহিত হয়, যার জন্য হিমবাহ কি করতে পারে, তলদেশটাকে অনেক বেশি ক্ষয় করতে পারে, যেটা কিন্তু নদী পারে না। তো সেই জন্য নদী উপত্যকা আই বা ভি এর মতো হয়। এবার এই ভি আকৃতির উপত্যকাটার মধ্যে দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হতে শুরু করে, তখন সেটা কিন্তু ইউ আকৃতি ধারণ করে থাকে। তাহলে এটা একটা পার্থক্য হতে পারে যে নদী উপত্যকা, পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা আই বা ভি এর মতো হয়ে থাকে, আর হিমবাহ উপত্যকা কিরকম হয়ে থাকে, ইউ আকৃতির হয়ে থাকে। এর পরবর্তীকালে বলা হচ্ছে যে হিমবাহ নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা পড়েছি, আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, আবদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ, এগুলো আমরা সব কি পড়েছিলাম, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা আগের দিনকেই সবগুলো পড়েছিলাম, রসে মোতানে, তারপরে পড়েছিলাম ক্র্যাগ অ্যান্ড টেল। এরকম বিভিন্ন ধরনের ভূমিরূপ কিন্তু কি হয়, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়ে থাকে। আবার নদীর সঞ্চয় আছে, নদীর সঞ্চয়ের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তার মধ্যে থেকে আমরা প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, বদ্বীপ, এগুলো নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আজকেই সব কটা পড়লাম, ড্রামলিন, কেম, এসকার্স, এরকম আর ভ্যালি ট্রেন, যেগুলো আজকে পড়লাম, এই ভূমিরূপগুলো সব কি হয়ে থাকে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়ে থাকে। আর কি পড়লাম, যে হিমবাহ কি হয়, নদী খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, ফলে নদী কি করে, নদী কিন্তু বিস্তীর্ণ অঞ্চলকে যেভাবে ক্ষয় করে, হিমবাহ কিন্তু সেইভাবে ক্ষয় করে না। হিমবাহ ধীরে ধীরে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ অঞ্চলটাকে কিন্তু ক্ষয় করতে থাকে। তো এটা আমরা তো আলোচনায় থাকবো, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সকাল, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো কে রয়েছেন আমাদের সঙ্গে, একটু বলবেন? নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস জলপাইগুড়ি থেকে বলছি। কিছুই শোনা যাচ্ছে, পরিষ্কারভাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস জলপাইগুড়ি থেকে বলছি। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একবার আমরা আলোচনায় ফিরব। আচ্ছা, তো যাই হোক, এই অবধি বলে আমি আজকে হিমবাহটা শেষ করলাম। এর পরবর্তী আমি নতুন একটা টপিকে চলে আসছি, যেটা হলো কি বায়ুর কাজ। আচ্ছা, এবার আমি বায়ুর কাজে চলে আসছি। যেরকম আমরা নদী বা হিমবাহের ক্ষেত্রে পড়েছি যে নদীরও যেরকম ক্ষয়, বহন, সঞ্চয় আছে, বায়ুর কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে বায়ুও কিন্তু কি করে, ক্ষয় করে, বহন করে এবং সঞ্চয় করে। তো একটা প্রশ্ন আসে বায়ু থেকে যে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ সর্বাধিক লক্ষ্য করা যায় কেন? কোশ্চেনটা লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মরুভূমি অঞ্চলে
বায়ুর কাজের প্রাধান্য বেশ, একজন লক্ষ্য দর্শক বন্ধু করা। রয়েছেন, প্রথমে তার সঙ্গে একটু কথা বলে নি। শুভ সকাল, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, আমি অভিজিৎ বিশ্বাস জলপাইগুড়ি থেকে বলছি। বেশ, বলো। আমার প্রশ্নটা হলো ভ্যালি ট্রেন কাকে বলে? আরো একবার একটু স্পষ্ট করে জানবো ভ্যালি ট্রেন কাকে বলে? ম্যাডাম। আমি শুনতে পেলাম না, সম্ভবত আমাদের পরিষ্কারভাবে কথাটা আসছে না, আরো আরেকবার একবার। একটু বললে ভালো হয়। ভ্যালি ট্রেন কাকে বলে? ভ্যালি ট্রেন ভ্যালি। কাকে বলে? বেশ, আচ্ছা, সঙ্গে এটা আগের আলোচনাতেই আমি বললাম যে আউটওয়াশ সমভূমিটার কথা বললাম, যে আউটওয়াশ সমভূমি হলো যখন হিমবাহ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হতে হতে সমভূমি অঞ্চলের ওপরে এসে পড়েছে এবং হিমবাহ তখন আস্তে আস্তে করে গলে গেছে, গলে জলে পরিণত হয়েছে এবং হিমবাহ ক্ষয় করে নিয়ে আসা নুড়ি কাকড় বালিগুলোকে বিস্তীর্ণ সমতল অঞ্চলের ওপরে সঞ্চয় করেছে। আমি একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই সমভূমি অঞ্চলটার ওপরে হিমবাহ কি করেছে, তার ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করেছে, সঞ্চয় করে কি করেছে, আউটওয়াশ সমভূমি তৈরি করেছে। এবার এই আউটওয়াশ সমভূমিটার ওপর দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, এই আউটওয়াশ সমভূমিটার ওপর দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, তাহলে দেখো এই আউটওয়াশ সমভূমিটা কিন্তু কি হয়ে গেল, দুটো অংশে বিভক্ত হয়ে গেল। তাহলে তখন এই ধরনের ভূমিভাগটাকে আমরা কি বলে থাকি, ভ্যালি ট্রেন বলে থাকি, ভ্যালি ট্রেন বলে থাকি। আচ্ছা, তো এবার আমি বায়ুর কাজে চলে গেছিলাম, বায়ুর কাজ সম্পর্কে বলছিলাম। তো একটা কোয়েশ্চেন আমি লিখেছি, যেটা হলো যে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? এই প্রশ্নটা কিন্তু খুব আসে, এটা জেনে রাখা দরকার। সাধারণত দেখো মরুভূমি অঞ্চলে আমরা কি দেখতে পাই, যে মরুভূমি অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়, বাতাস বিনা বাধায় প্রবাহিত হতে থাকে এবং মরুভূমি অঞ্চলে কিন্তু এই হিমবাহ বা নদীর কাজ খুব একটা বেশি দেখা যায় না, কারণ মরুভূমি অঞ্চলে তো নদী নেই, তো সেই জন্য থাকলেও তাতে জল থাকে না সেরকম, কাজেই নদীর ক্ষয়টা খুবই কম হয়ে থাকে আর হিমবাহের ক্ষয়ও খুবই কম। তো মরুভূমি অঞ্চলে সাধারণত আমরা বেশি যেটা দেখতে পাই সেটা হলো কি, বায়ুর কাজ। তো মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ বেশি কেন? কারণ মরুভূমি অঞ্চলটাকে যদি দেখো, বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে কোনো উদ্ভিদ নেই, ছোট ছোট কিছু উদ্ভিদ লক্ষ্য করা যায়, এরকম বিক্ষিপ্তভাবে ছোট ছোট কিছু উদ্ভিদ থাকে, যে কারণে কি হয়, এই অঞ্চলটার ওপর দিয়ে বিনা বাধায় বায়ু প্রবাহিত হতে পারে, বাতাস কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না। বাতাসের গতি কখন বাড়ে? যখন বাতাস বিনা বাধায় প্রবাহিত হয়। যখন একটা নিম্নচাপ সমুদ্রের ওপর সৃষ্টি হয়, সেই নিম্নচাপের বাতাসটা অত জোরে কেন প্রবাহিত হয়? তার কারণ হচ্ছে বাতাসটা বিনা বাধায় সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই বাতাসটাই যখন উপকূলে এসে আছড়ে পড়ে, আমরা এটা সবসময় দেখি, পেপারে পড়ি বা নিউজে দেখি যে এবার উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপটা এসে আছড়ে পড়লো, পড়ার ফলে কি হলো, নিম্নচাপের বাতাসের গতিবেগ কমে গেল। কেন? কারণ উপকূলে এসে ধাক্কা খাচ্ছে, উপকূলে এসে বিভিন্ন নদী থাকে, উপকূলবর্তী অঞ্চলে এসে আমরা দেখতে পাই সেখানে গাছপালা রয়েছে, বাড়িঘর রয়েছে, বিভিন্ন ধরনের ভূভাগ রয়েছে, সেখানে এসে বাতাসটা ধাক্কা খেয়ে গেল, এই কারণে সেখানে বাতাসের গতিবেগ আস্তে আস্তে করে কমে যেতে থাকে। কিন্তু মরুভূমি অঞ্চলে কিন্তু কোনো গাছপালা না থাকার কারণে, বড় বড় গাছ না থাকার কারণে কি হচ্ছে, এখানে বাতাস বিনা বাধায় প্রবাহিত হতে পারে, এই কারণে এখানে কিন্তু কি হয়, বায়ুর ক্ষয় কাজের প্রাধান্যই বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে মাটিকে ধরে রাখতে বা মাটিকে যে শক্ত করে ধরে রাখার জন্য সেই নির্দিষ্ট অঞ্চলের আর্দ্রতা, বৃষ্টিপাত, তাপমাত্রা এগুলো সবই কিন্তু কিছুটা কাজ করে থাকে। তো মরুভূমি অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত, আর্দ্রতা এগুলোর পরিমাণ খুবই কম হয়, যার জন্য মরুভূমি অঞ্চলের শিলাটা খুব লুজ হয়ে যায়, খুব হালকা হয়ে যায়। এই কারণে বাতাস প্রবাহিত হওয়ার সময় ওই শিলাখণ্ডগুলো বাতাসের সাথে প্রবল বেগে প্রবাহিত হতে শুরু করে দেয়, যার জন্য এখানে কি হয়, বায়ুর ক্ষয় কাজটাই প্রাধান্য পেয়ে থাকে। এছাড়াও মরুভূমি অঞ্চলে উষ্ণতার একটা
বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। দিন রাতের উষ্ণতার একটা চরম পার্থক্য রয়েছে। দিনের বেলা প্রচণ্ড গরম, রাত্রিবেলা আবার সেরকম প্রচণ্ড ঠান্ডা। তো এই প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরম হওয়ার জন্য কি হচ্ছে, যান্ত্রিক আবহবিকার পদ্ধতিতে শিলা ক্রমাগত এক্সপ্যান্ড করছে, আবার কন্ট্র্যাক্ট হচ্ছে। মানে একবার শিলা প্রসারিত হয়, আবার শিলা সংকুচিত হয়। তো এই ক্রমাগত শিলা সংকোচন এবং প্রসারণের কারণে শিলা কি হতে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং এই ক্ষুদ্র খণ্ডগুলোই পরবর্তীকালে বাতাসের সাথে প্রবল বেগে প্রবাহিত হলে তখন দেখা যায় নানা বায়ুর ক্ষয়ের ফলে নানান ধরনের ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তো যে পয়েন্টগুলো আমি বললাম এগুলোই প্রধানত মরুভূমি অঞ্চলে মানে বায়ুর ক্ষয়ের প্রাধান্যের কারণ। তো এবার আমরা ক্ষয়তে চলে আসব। ক্ষয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেটা সম্পর্কে এবার আমরা পড়ব বায়ুর কাজে। তো বায়ু যে ক্ষয় করে, এই ক্ষয়ের আবার তিনটে ভাগ আছে। বায়ুর ক্ষয় একে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি অবঘর্ষ, একটা হলো অপসারণ, আর একটা হলো ঘর্ষণ। তাহলে অবঘর্ষ, অপসারণ আর ঘর্ষণ, এই তিন ধরনের ক্ষয়কাজের ফলে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এবার চলো দেখে নিই যে বায়ুর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে এবার একটুখানি দেখে নিই। তো তার মধ্যে সবার প্রথমে দেখো যেটা দেখানো হয়েছে সেটা হলো কি ইনসেলবার্জ। বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট এটা একটা উল্লেখযোগ্য ভূমিরূপ হলো কি ইনসেলবার্জ। ইনসেলবার্জ কি, মরুভূমি অঞ্চলে বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হতে থাকে তখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বায়ু ক্ষয় করে এবং কোমল শিলা দ্বারা গঠিত ভূভাগকে বাতাস সম্পূর্ণ ক্ষয় করে ফেলে এবং কঠিন শিলা ক্ষয় প্রতিরোধকারী হিসাবে দাঁড়িয়ে থাকে। এবং এই কঠিন শিলাও দীর্ঘদিন ধরে ক্ষয় হতে 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 শেষে দেখো কিছুটা অবক্ষিপ্ত মানে কিছুটা অবশিষ্ট অংশ হিসাবে কঠিন শিলা পড়ে থাকে এবং এই কঠিন শিলার উপরিভাগটা কি হয়, মসৃণ হয়ে থাকে। ঠিক আছে, এই মসৃণ যে কঠিন শিলা অবস্থান করছে মরুভূমি অঞ্চলে বিক্ষিপ্তভাবে, এই ধরনের গোলাকৃতির কঠিন মসৃণ শিলা দ্বারা গঠিত ভূমিভাগকে আমরা কি বলে থাকি, ইনসেলবার্জ বলে থাকি। এর পরবর্তী হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট আরেকটা ভূমিভাগ পড়ব যেটা হলো কি গৌড়। গৌড়টা কিরকম হয় দেখো, এটা হলো কোমল শিলা আর এটা হলো কঠিন শিলা। এবার কোমল শিলা এবং কঠিন শিলা কি হয়েছে, প্রথমে কোমল শিলা, তারপরে কঠিন শিলা, কোমল শিলা, কঠিন শিলা, এইভাবে পরস্পর এরা অবস্থান করছিল। এবার কি হয়েছে দেখো, বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ু কি হয়, ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চল দিয়ে বায়ু প্রবাহিত হতে থাকে। এবার ভূপৃষ্ঠের এই কাছাকাছি অঞ্চল দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠ সংলগ্ন যে কোমল শিলাটা ছিল সেই কোমল শিলাটা কিন্তু দেখো দ্রুত ক্ষয় পেয়ে গেছে এবং কঠিন শিলাটাকে কিন্তু বাতাস কি করতে পারেনি, ক্ষয় করতে পারেনি। তাহলে কোমল শিলাটা ক্ষয় পেয়ে গেছে আর কঠিন শিলাটা তার মাথার উপরে থেকে গেছে, একটা মাশরুমের মতো দেখতে হয়। একদমই, আমরা এই আলোচনায় থাকবো। তবে একজন দর্শক বন্ধু রয়েছেন, শুভ সকাল। নমস্কার, আমি হিরণময় পাল বলছি বদলপুর থেকে। বেশ, বলুন। ম্যামকে প্রথমে স্বাগত এবং নমস্কার জানাবো। হ্যাঁ বল। আমার প্রশ্নটা বলছি যে বায়ুর বহন প্রক্রিয়ার একটু জানতে চাইছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, বায়ুর বহন, আচ্ছা ঠিক আছে, আমি বায়ুর বহনটা বলবো। আমি আগে ক্ষয়টার ভূমিরূপগুলো বলছি, বলেই তারপরে বহনে আসবো, তারপর সঞ্চয়টা বলবো, পরপর আসছি সিকোয়েন্স ওয়াইজ। তো এবার বায়ুর ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলোর মধ্যে ফার্স্টে বললাম ইনসেলবার্জ, তারপরে বলছিলাম কি যে গৌড়। তাহলে গৌড়ে কি হলো, অনেকটা বললাম যে ভূমিভাগটা কিরকম দেখতে হলো, অনেকটা মাশরুমের মতো একটা ভূমিভাগ
তৈরি হয়ে গেল, মানে অনেকটা মাথার দিকটা একটা ছাতার মতো তৈরি হয়ে গেছে, যেটাতে কঠিন শিলাকে ক্ষয় করতে পারেনি এবং কোমল শিলাকে কি করেছে, ভূমিভাগ দ্রুত ক্ষয় করে ফেলেছে। আচ্ছা, এর পরবর্তী যে ভূমিভাগটা দেখছি সেটা হলো কি ইয়ারডাং। ইয়ারডাংটা কি দেখো, কঠিন শিলা এবং কোমল শিলা পরস্পর সমান্তরালভাবে অবস্থান করছে। কঠিন শিলা কোমল শিলা, কঠিন শিলা কোমল শিলা। এবার বায়ু প্রবাহিত হলে দেখো নরম শিলাটা যেটা রয়েছে সেই অংশটাকে বাতাস কি করেছে, দ্রুত ক্ষয় করে ফেলেছে, কিন্তু কঠিন শিলাটাকে কিন্তু প্রবল বাতাস অতটা বেশি মাত্রায় ক্ষয় করতে পারেনি কোমল শিলাটাকে যতটা ক্ষয় করে ফেলেছে। এক্ষেত্রে কঠিন শিলাটা ক্ষয় প্রতিরোধকারী হিসাবে দাঁড়িয়ে থাকে এবং মূর্তির মতো নানান ধরনের এবড়ো খেবড়ো নানান ধরনের ভূমিরূপ তৈরি করে, যেগুলোকে পরবর্তীকালে বিভিন্ন মূর্তির মতো দেখে মনে হয়। তো এই ধরনের ভূমিরূপটাকে আমরা কি বলে থাকি, এই ধরনের ভূমিরূপটাকে আমরা ইয়ারডাং বলে থাকি। এর পরবর্তী যে ভূমিরূপটা পড়বো সেটা হলো কি দেখো, জুগ্যান বা জিউগ্যান। তো জুগ্যান বা জিউগ্যান কাকে বলে, মরুভূমি অঞ্চলে যখন দেখো কঠিন শিলা এবং কোমল শিলা পরস্পর মানে কোমল শিলার নিচে কঠিন শিলা অবস্থান করছে, বা ওপরে কঠিন শিলা নিচে কোমল শিলা অবস্থান করছে, স্তরে স্তরে অবস্থান করছে, সেই সময়তে দেখো কি হয়েছে, কোমল শিলা পুরো ক্ষয় পেয়ে গেছে। এই বিস্তীর্ণ অঞ্চলটাতে কোমল শিলা ছিল, সেটা ক্ষয় পেয়ে গেছে, কিন্তু ওপরে থাকা কঠিন শিলাটা কিন্তু ক্ষয় পেতে পারেনি। কঠিন শিলাটা কি হয়েছে, দণ্ডাকৃতি নানা ধরনের ভূমিরূপ তৈরি করেছে এবং কোমল শিলাটা পুরো ক্ষয় পেয়ে একটা অবনমিত ভূমিভাগ গঠন করেছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা জুগ্যান বলে থাকি। এর পরবর্তী বায়ুর ক্ষয় কাজের ফলে আরেকটা ভূমিরূপ পড়ব, যেটা হলো কি ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্ট কাকে বলে, যখন বায়ু প্রবাহিত হয়, এই প্রবাহ মানে প্রবাহ পথে যখন ধরো একদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, দেখো এই ধরো একটা ভূমিভাগ আছে, ধরো এই অংশটা দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, তো এই একটা নির্দিষ্ট অংশ দিয়ে যদি বায়ু প্রবাহিত হতে থাকে তখন কি হবে, শিলার একটা নির্দিষ্ট অংশকেই ভূমিভাগ মানে ভূভাগকেই কি করবে, বায়ু ক্ষয় করতে শুরু করবে। তখন যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকের শিলাটা বেশি মাত্রায় ক্ষয়প্রাপ্ত হবে এবং বিপরীত দিকের শিলাটা অত বেশি মাত্রায় ক্ষয়প্রাপ্ত হবে না। তখন এই ধরনের ভূমিভাগকে আমরা কি বলে থাকি, ভেন্টিফ্যাক্ট বলে থাকি। এরপরে আরেকটা পড়বো, যেটা হলো কি ড্রেইকান্টার। তাহলে ভেন্টিফ্যাক্ট হলো যখন একদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তখন হচ্ছে ভেন্টিফ্যাক্ট, আর ড্রেইকান্টার কি দেখো, ধরো এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, সামনের দিক থেকে বাতাস আসছে, পেছনের দিক থেকে একটা বাতাস আসছে, ধরো এই একটা ভূমিভাগ, এটাকে যদি আমি 3D করে এইভাবে আঁকি, তাহলে বিভিন্ন দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে, কারণ ঋতু পরিবর্তন হলে বায়ু প্রবাহের দিকের পরিবর্তন হয়। বিভিন্ন ঋতুতে বায়ু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হতে থাকে, তো বিভিন্ন ঋতুতে যদি বাতাস বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় সেক্ষেত্রে ক্ষয়টাও বিভিন্ন দিক থেকে হবে, ঠিক আছে। এই যখন কোনো মরুভূমি অঞ্চলে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হতে থাকলে একটি শিলার বিভিন্ন অংশ মানে বিভিন্ন দিক ক্ষয় পেতে থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, ড্রেইকান্টার বলে থাকি। তাহলে এগুলো হলো সবই বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এর পরবর্তী আমি চলে আসছি পরের প্রশ্নতে। বায়ুর বহন কাজ, এটা একটা প্রশ্ন এলো, এক্ষুনি একটা ফোন এলো যে ম্যাম বায়ুর বহন কাজটা সম্পর্কে যদি একটু বলেন। তো বাতাস কিভাবে বহন করতে পারে, একটা হতে পারে কি দেখো, বাতাস প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের ওপর দিয়ে, বাতাস যখন প্রবাহিত হয় এই প্রবাহ পথে বাতাস কি করতে পারে, ভূপৃষ্ঠ থেকে নুড়ি কাকর বালি এগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গিয়ে ফেলতে পারে। এক জায়গা থেকে ক্ষয় করা পদার্থগুলোকে নিয়ে গিয়ে আরেক জায়গায় ফেললো, তো এইভাবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে ফেলে তখন সেটাকে বলা হয়ে থাকে কি, লম্ফদান প্রক্রিয়া, ঠিক আছে।
এই লম্ফদান প্রক্রিয়াতে বাতাস তাহলে কি করেছে, তার ক্ষয় করা পদার্থগুলো মানে লাফিয়ে লাফিয়ে চলছে। একটা জায়গাতে ছিল, তার পরবর্তীকালে সেখান থেকে আবার কি হয়েছে, ক্ষয় করা পদার্থগুলো কি হয়ে গেছে, আবার দূরবর্তী স্থানে গিয়ে পড়েছে। আরেকটা কি হতে পারে, দেখো ক্ষয় করা পদার্থগুলোকে নিয়ে এক স্থান থেকে দূরবর্তী স্থানে বহন করতে পারে। ঠিক আছে, তো এইভাবে কি হয়, একটা হতে পারে বায়ু প্রবাহের সঙ্গে বহন হতে পারে, আর একটা হতে পারে কি ক্ষয় করা পদার্থগুলো লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হতে পারে। এরকমভাবে বায়ু কি করে থাকে, বিভিন্নভাবে কিন্তু বায়ু বহন করে থাকে। এর পরবর্তী আমরা যেটাই চলে আসব সেটা হলো কি বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বাতাস সঞ্চয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন আসে। তো চলো এবার আমরা দেখে নিই যে বাতাস সঞ্চয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি করে। দেখো, বাতাস যখন সঞ্চয় করে তখন কিন্তু সঞ্চয় কাজের ফলে সবার প্রথমে আমরা দেখতে পাই কি বিভিন্ন ধরনের বালিয়াড়ি তৈরি হয়ে থাকে। কি বললাম, বায়ুপ্রবাহের সঞ্চয় কার্যের ফলে এই যে নুড়ি কাকর বালি, বেশিরভাগটাই বালি নিয়ে আসে এবং এই বালিগুলো কিন্তু কি করে দূরবর্তী স্থানে নিয়ে এসে সঞ্চয় করে। সঞ্চয় করে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল যখন বালি দ্বারা গঠিত একটা সমভূমি তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, বালিয়াড়ি বলে থাকি। তো এক্ষেত্রে দেখো একটা কঠিন শিলা এখানে দেখানো হয়েছে। এই কঠিন শিলাটার সামনের দিকে মানে বাতাস প্রবাহিত হওয়ার সময় এর সামনের দিকে কিছুটা কি করেছে, বালি সঞ্চয় করেছে। এই কঠিন শিলার সামনের দিকে মানে এগুলো হলো অবস্থান অনুসারে বালিয়াড়ি, দেখো সংলগ্ন বালিয়াড়ি মানে যেটা সামনের দিকে কি করেছে, কঠিন যে শিলাটার সামনের দিকে কিছুটা সঞ্চয় করেছে। এবার এই সংলগ্ন বালিয়াড়ির বেশ কিছুটা আগে যদি বায়ু তার ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে সেক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি কি, অগ্রবর্তী বালিয়াড়ি। আর এই ক্ষয় করা মানে এই কঠিন শিলাটার পেছনের দিকে লেজের মতো করে কিছুটা যদি ক্ষয় করা পদার্থগুলো সঞ্চিত হয় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলে থাকি, পুচ্ছ বালিয়াড়ি বলে থাকি। এবং এই কঠিন শিলাটার দুপাশে, এই কঠিন শিলাটার পার্শ্ববর্তী স্থানে বায়ু প্রবাহিত হওয়ার সময় যদি বালি সঞ্চয় করে সেটাকে কি বলা হয়ে থাকে, পার্শ্বস্থ বালিয়াড়ি বলা হয়ে থাকে। এর পরবর্তী একটা বালিয়াড়ি দেখো চলমান বালিয়াড়ি মানে স্থির নয়, একটা জায়গায় বালির স্তূপ সঞ্চিত হয়েছিল, বায়ু আবার এত জোরে প্রবাহিত হচ্ছে যে ওই বালির স্তূপটাকে নিয়ে গিয়ে আবার দূরবর্তী স্থানে নিয়ে গিয়ে সঞ্চয় করে দিয়েছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, চলমান বালিয়াড়ি বলা হচ্ছে। অর্থাৎ যে বালিয়াড়িটা স্থায়ী নয় সেই বালিয়াড়িটাকেই কি বলা হয়ে থাকে, চলমান বালিয়াড়ি বলা হয়ে থাকে। এর পরবর্তী যেটা পড়াবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কি বারখান। ঠিক আছে, বালিয়াড়িগুলোর মধ্যে থেকে কিন্তু এই বারখান বালিয়াড়িটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা আলাদা করে কোয়েশ্চেন আসে, সেজন্য এটা তোমরা খুব ভালো করে পড়বে। তো বারখান বালিয়াড়ির ক্ষেত্রে দেখো বারখান হলো এই বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা খুব উল্লেখযোগ্য ভূমিরূপ হলো বারখান। এই বারখান বালিয়াড়ি এটার কীরকম দেখতে হয়, বারখান বালিয়াড়ি সাধারণত আধখানা চাঁদের মতো দেখতে হয়ে থাকে এবং এই বারখান বালিয়াড়ির অগ্রভাগ যেটা রয়েছে এই অগ্রভাগে কিন্তু আমরা দুদিকে দুটো শিং দেখতে পাই। ঠিক আছে, এবং এই মধ্যবর্তী অংশটাতে কি দেখা যায়, আধখানা চাঁদের মতো একটা ভূভাগ তৈরি হয়েছে। বেশ, যেহেতু একদম সময় আমাদের হাতে নেই সেই কারণের জন্য একদম সংক্ষিপ্তভাবে যদি আরেকবার একটু রিভাইজ দেওয়া সম্ভব হয়, একদম সংক্ষিপ্তভাবে। এই বারখান আর সিপটা বলে আমি শেষ করব। তো এবার বায়ু যেদিক থেকে প্রবাহিত হয়েছে সেই দিকটা কি হয়, বারখান বালিয়াড়ির কিছুটা ঢালু হয় আর বিপরীত দিকটা কিছুটা খাড়া হয়ে থাকে। ঠিক আছে, এবং বারখান সাধারণত কি হয়, একসাথে থাকে না, বারখানগুলো কি হতে থাকে, অনেকগুলো বালিয়াড়ি বারখান বালিয়াড়ি কিন্তু একসাথে লক্ষ্য করা যায়।
এরপরে দেখো অনেকগুলো বারখান বালিয়াড়ি কি হয়ে গেছে, একসাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে মিলিত হয়ে গেছে। তো এই যে বারখান বালিয়াড়িগুলো একসাথে মিলিত হয়ে গেছে, এই অংশটাকে বলছি আমরা বারখানয়েড, যে অংশটা এই নিচের এই বাঁক নিয়ে নিয়েছে, আর যে অংশটা এইভাবে রয়েছে সেটাকে আমরা কি বলছি, লিঙ্গুয়েড বলছি। এর পরবর্তী দেখো কি রয়েছে, পিরামিড বালিয়াড়ি। অনেকগুলো বারখান বালিয়াড়ি যখন একত্রে মিলিত হয়ে যায় তখন সেটা একটা পিরামিড আকৃতি ধারণ করে থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, পিরামিড বালিয়াড়ি বলে থাকি। লাস্ট যেটা সেটা হলো কি সিফ বালিয়াড়ি। এটা সমান্তরালভাবে বালিয়াড়িগুলো তৈরি হয়েছে, এটা অনেকটা তরোয়ালের মতো দেখতে হয়ে থাকে এবং এই সিফ বালিয়াড়ির মাঝ দিয়ে বায়ু প্রবাহিত হয়, এই অংশটায় অবতল হয়ে থাকে। একদমই, সময় যেহেতু আমাদের হাতে একদমই নেই, একদম বাধা ধরা সময়ের যেহেতু আমাদের এই অনুষ্ঠান, সুতরাং আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।